This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আজ দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে আপনাদের সঙ্গে প্রথমে যে খবরটা নিয়ে কথা বলবো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গ্রহণ করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সম্পর্কে মিথ্যাচারের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, জানতে চাইবো এই প্রস্তাব এবং সে প্রস্তাব গ্রহণ করা সম্পর্কে। দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন, এই চারজন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন এবং তাদের অভিযোগ, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যে মন্তব্য করেছিলেন সেনা সম্পর্কে, আর সেই মন্তব্যকে একেবারে উল্টো দিকে নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বাইরে বিধানসভার গেটে দাঁড়িয়ে যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তিনি মিথ্যাচার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই পাকিস্তানের প্রশংসা করেননি এবং এই মিথ্যাচারের অভিযোগেই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তারা জমা দেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা গ্রহণ করেছেন এবং নিয়ম মতো তিনি বিধিলের যে কমিটি রয়েছে অর্থাৎ স্বাধিকার ভঙ্গ সংক্রান্ত যে কমিটি রয়েছে সেই কমিটির কাছেও তিনি পাঠিয়ে দিয়েছেন। বলে রাখবো যে এই বিধানসভায় গত 4 বছর 4.5 বছরের যে বিধানসভা, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই নিয়ে আজকের পর মোট 8 বার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এবং বিজেপি নেতৃত্বের বক্তব্য যখন স্পিকার আজকে এই রুলিং এর বিষয়ে তিনি কথা বলছিলেন বিধানসভার অন্দরে, সে সময় বিজেপি নেতৃত্ব বলেন যে আপনি গতকাল শুভেন্দু অধিকারী যখন উদয়নগুলো ক্রীড়া সেনা সম্পর্কে কি মন্তব্য করেছিলেন সেই কথা আপনি শুনতে চাইলেন না, যে বাইরের বিষয় বলে, তাহলে আজকে কেন বাইরের বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হলো এবং তাদের বক্তব্য একেবারে প্রদীপ্ত। আমরা শুনে নেব সম্পর্কে শুভেন্দু অধিকারী নিজে কি বলেছেন। উনি বলেছেন তাই বলেছি। উনি কি বলেননি? আপনি তো গ্যালারিতে ছিলেন, বলেননি যে পাকিস্তান ইউএনওর ভাইস চেয়ারম্যানশিপ পায় কি করে, রাশিয়াও পায়, IMF DBI, সেই কথাই বলেছি। যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে, এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কী সম্পর্ক আছে? ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, প্রমাণ তো করার দায়িত্ব ওদের, আমি উত্তর দেবো। দেখো শুভজিৎ, একদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, তৃণমূলের 4 নেতার আনা প্রস্তাব, তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট রয়েছে, সেটা গৃহীত হলো। যদিও সেখানে একটা বিতর্কের অবকাশ রয়েছে, তার কারণ শঙ্কর ঘোষ বলছেন বা শুভেন্দু অধিকারীরাও বলছেন যে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী নিয়ে কথা বলেছেন, আর মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল বিধানসভার ভিতরে, হাউসের ভিতরে। তিনি বলেছেন বলেই আমি বলেছি এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য। কিন্তু একই রকম ভাবে হাউসের বাইরেই করা আরেকটি কাজ, তা নিয়ে বিজেপির আনা প্রস্তাব কিন্তু বিধানসভাতে ঠাঁই পেল না, সেটা নিয়েও উত্তাল হলো বিধানসভা। শুভজিৎ, একদমই, সেটা অনুব্রত ইস্যুতে বিধানসভা উত্তাল হয়েছে। আপনারা জানেন, মা স্ত্রীকে টেনে বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি ফোন অনুব্রতর। বিধানসভায় শিখা চট্টোপাধ্যায়, চন্দনা বাউড়ি, মালতী রাভার আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যায় এবং সেই খারিজ হতেই তারা তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। SRD এর চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতারির দাবি জানান তারা। বিধানসভা চত্বরে তাদের বিক্ষোভ, সেই ছবি আপনাদের এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি। কিছু বক্তব্য আছে, শোনাবো। SRDর চেয়ারম্যান মোবাইল ফোনের মাধ্যমে অপর প্রান্তে থাকা এক পুলিশ অফিসারের মা ও স্ত্রীর উদ্দেশ্য করে যে কদর্য ভাষায় আক্রমণ করেন, এই ভাষা সন্ত্রাসের দ্বারা সমগ্র মহিলা সমাজ আজ অপমানিত। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল উচ্চ আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তির মহিলাদের প্রতি জঘন্য কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে আজ সরকার এ পর্যন্ত কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ। এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোন রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এ বিষয়ে আলোচনার দাবি আমরা জানিয়েছি, কিন্তু সে দাবি আমাদের কোনো রকম ভাবে অনুমোদন করা হয়নি, আমাদের ওখানে পড়তে দেওয়া হয়নি।
আর এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন শুভজিৎ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর কৌশিক বিশ্বাস রয়েছেন এবং স্নেহায়ন সরকার রয়েছেন বিজেপির পক্ষ থেকে। দুদলের দুই মুখপাত্র, আমরা দুজনের সঙ্গে কথা বলে আমি প্রথম কৌশিকবাবু আপনার কাছে জিজ্ঞাসা করবো যে দুটো মন্তব্যই হিসেব মতো বিধানসভার বাইরে করা, অনুব্রত মণ্ডলেরও এবং শুভেন্দু অধিকারীরও, কিন্তু একটা মন্তব্যের জন্য স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হলো, সেটা গৃহীত হলো। আরেকটা মন্তব্য যা তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে ডিনাউন্স করেছে, অর্থাৎ তার নিন্দা করেছে, অনুব্রত মণ্ডলকে সময় বেঁধে দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একদম সর্বসমক্ষে নিন্দা প্রস্তাব নিয়ে এসছে, নিন্দা করেছে দলের তরফ থেকে। সেখানেও একটা প্রস্তাব বিধানসভায় কলকে বেরো না কেন, যখন তার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা প্রস্তাব আনার চেষ্টা করলেন বিজেপি বিধায়করা? দেখুন, প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী একটি অত্যন্ত জঘন্য মিথ্যেবাদী এবং মিথ্যাচারী। এটাকে আমরা ইংরেজিতে অনেকটা প্যাথোলজিক্যাল লায়ারও বলে থাকি। বিধানসভার মধ্যে একটা আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষাপট থেকে উনি ঠিক বিধানসভার বাইরে দাঁড়িয়ে ঠিক আলোচনাটা হওয়ার পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সম্পূর্ণ রকম বিকৃত করে যে মিথ্যাচারটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছিলেন এবং যেটা সারা ভারতবর্ষই বলছে, সেটা হচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর। এটা জানা সত্ত্বেও ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে সারা বিশ্ব জুড়ে পাকিস্তানকে একঘরে করা যাচ্ছে না, যার ফলস্বরূপ এই ইউনাইটেড নেশনসে পাকিস্তানের পদপ্রাপ্তি ঘটলো। এটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে পাকিস্তানের মতো এরকম একটি জঘন্য সন্ত্রাসবাদী রাষ্ট্র কি করে ভারতের সরকারের কূটনীতির ব্যর্থতার জন্য এই রকম জায়গাগুলো পেয়ে যাচ্ছে, আর সেটাকে শুভেন্দু অধিকারী কিরকম ভাবে বিকৃত করে বললেন সেটা আপনাদের সকলেরই সামনে রয়েছে, যার জন্য এই স্বাধিকার ভঙ্গের নোটিশটা দেওয়া হয়েছিল 4 জন বিধায়কের তরফ থেকে এবং সেটা গৃহীত হয়েছে। এবং অনুব্রত মণ্ডলের ব্যাপারে আমরা যেটা বলবো, অনুব্রত মণ্ডলের যে কথোপকথন এবং তারপর দল ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে দল অনুব্রত মণ্ডলের এই বক্তব্য সমর্থন করে না। অনুব্রত মণ্ডলকে দিয়ে দল 1 ঘন্টার মধ্যে লিখিতভাবে এবং ভিডিও বার্তায় ক্ষমা চাইয়েছে। তার বিরুদ্ধে পুলিশের প্রসিডিংস হচ্ছে। সেখানে তো প্রশ্ন কৌশিক বাবু, যখন সমর্থন করেই না, যখন তাকে ক্ষমা চাইতে দল বাধ্য করেছে, তখন তার বিরুদ্ধে আনা একটা প্রস্তাবে দল সহমত হলো না কেন? তৃণমূল কংগ্রেস তো সহমত হতে পারে। দেখুন, তার বিরুদ্ধে আনা যে প্রস্তাবটা বিজেপি তুলতে চেয়েছিল, সেই প্রস্তাবটার সঙ্গে শুভেন্দু অধিকারী যে মিথ্যাচার করেছেন তার দূর পর্যন্ত কোনো তুলনা হয় না। নিশ্চিতভাবে দুটো কোনো তুলনীয়ই নয় ডক্টর বিশ্বাস, নিশ্চিতভাবে দুটো তুলনীয় নয়। কিন্তু আমি বলছি যে একটা এমন জঘন্য অপরাধ অনুব্রত মণ্ডলের, জঘন্য অপরাধ, একজন পুলিশ কর্মী হন অথবা কোনো সাধারণ মানুষ তার মা, স্ত্রী এবং মেয়েকে তুলে, অর্থাৎ একজন সাধারণ নাগরিকের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে 3 মহিলার থাকে যে কোনো পুরুষের জীবনে, তাদেরকে তুলে অত্যন্ত নোংরা কদর্য ভাষায় গালিগালাজ করা। তার বিরুদ্ধে দল যে ব্যবস্থাই নিক, তিনি একটা সরকারি পদে আছেন, তাকে সেই পদ থেকে পদত্যাগ করবার জন্য বা করতে বলার জন্য আনা প্রস্তাব, তাতে সমর্থন করতে তৃণমূল কংগ্রেসের বিধানসভার ভিতরে অসুবিধাটা কোথায়? দেখুন, আপনি একটা জিনিস আমি বুঝতে পারছি না যে কি করে গুলিয়ে ফেলতে পারছেন, সেটা হচ্ছে বিধানসভার ভিতরে যে আলোচনাটা হয়েছিল, যে প্রস্তাবনাটা নিয়ে দুপক্ষ সরকার এবং বিরোধী পক্ষের আলোচনা হচ্ছিল, সেই আলোচনাটার কনটেক্সটটা শুভেন্দু অধিকারী বাইরে গিয়ে মিথ্যা কথা বলেছেন, সেটার সঙ্গে অনুব্রত মণ্ডলের প্রশ্ন নিশ্চিতভাবে কোনো যোগ নেই। নিশ্চিতভাবে ডক্টর বিশ্বাস কোনো যোগ নেই এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব সেটা তো বিধানসভায় গৃহীত হয়ে গিয়েছে, ফলে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অতএব এটা নিয়ে তো আর বিতর্কের অবকাশ নেই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিধানসভায় গৃহীত এবং সেটা নিয়ে আলোচনা হবে, ফলে সেটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। যে প্রস্তাবটা গৃহীত হয়নি সেটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করছি। আমি এবার স্নেহায়নের কাছে যাব। স্নেহায়ন, শুভেন্দু অধিকারী বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের যে প্রস্তাবটা সেটা যে কারণে এসছে, আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী কালকে নিজের বক্তব্য পেশ করবার সময় একবার বলে উঠেছিলেন যে আপনি ভীষণ মিথ্যে কথা বলেন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে, তার উদ্দেশ্যেই বলেছিলেন। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করবো, আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী ঠিক যেভাবে কথাটা বলেছিলেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরেই বলেছেন ঠিক, কিন্তু কথাটার বিকৃতি ঘটাননি, কথাটা হুবহু রেখে বলেছেন? মুখ্যমন্ত্রী কূটনৈতিক ব্যর্থতার কথা বলেছিলেন, তিনি তো পাকিস্তানের হয়ে কোনো রকম উমেদারি করেননি। তার গলায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বর শোনা যাচ্ছে, এটা কোত্থেকে ডিসিশন এলো বা এটা কোথা থেকে এরকম সিদ্ধান্তে পৌঁছানো গেল? দেখুন, বিষয়টা হচ্ছে যে ভারতের অল পার্টি ডেলিগেশনের পাল্টা হিসাবে পাকিস্তান কয়েকদিন আগে একটা ডেলিগেশন পাঠায়, ঠিক আছে? সেই ডেলিগেশনটাকে লিড করে বিরাওয়াল ভুট্টো জরদারি।
ইউএনএ একটা প্রেস কনফারেন্স করেছিল। আপনি এই প্রেস কনফারেন্সটা দেখবেন, প্রেস কনফারেন্সে পাকিস্তানের যে স্বর আর মুখ্যমন্ত্রীর যে স্বর সেটা অনেকটাই এক। এবং বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কালকেও একটা কথা বলেছিলাম যে এখানকার যে স্পিকার আছেন বিমান বন্দ্যোপাধ্যায়, উনি এক চোখে দেখেন, মানে উনি শাসকের পক্ষের যে চোখটা সেটা ওনার বন্ধ থাকে, উনি বিরোধীরা থেকে দেখতে পান। আপনি শুধু একবার ভেবে দেখুন, মানে শুভেন্দু অধিকারী কিছু বক্তব্য পেশ করেছে প্রেসের সামনে, সেটা বিধানসভার বাইরে, ঠিক আছে, আপনি স্বাধিকার ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে প্রস্তাব আনলেন, কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রস্তাব আনলেন না। কেন আনলেন না? কারণ শুভেন্দু অধিকারী যাই বলে থাকুন, সেটা ঠিক হোক, ভুল হোক, সত্য হোক, অসত্য হোক, উনি কালকের প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এখনো বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে একটা অশালীন ভাষার প্রয়োগ করেছেন? আপনি দেখাতে পারবেন? কোথাও কোনো বাজে কথা বলেছেন? কোথাও কোনো গালাগালি দিয়েছেন? না, স্নেহায়ন সবসময় যে অসংসদীয় শব্দ মানে অশালীনই হবে তা তো নয়। কাউকে মিথ্যাবাদী বলাটাও এবং প্রমাণ না দিয়ে মিথ্যাবাদী বলাটাও কিন্তু অসংসদীয়। ঠিক সেরকম ভাবেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যার দল এই রাষ্ট্রের অঙ্গ, যার রাজ্য এই রাষ্ট্রের অঙ্গ, আমরা একটি অঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের, এবং যার দলের থেকে প্রতিনিধি বিদেশে কূটনৈতিক দৌত্য করতে গিয়েছেন কেন্দ্রীয় সরকারের গঠিত সংসদীয় যে বিভিন্ন দলগুলো গেছে তার একটি দলের মধ্যে, এবং সেটা সফলভাবে করে এসছেন, গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন, তারপরে তিনি যদি দেশের কোনো কূটনৈতিক ব্যর্থতার দিকে আঙুল তোলেন বা সেটা নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার ভিতরে দাঁড়িয়ে, তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বরকে এক করে দেখা, সেটা কি নিতান্ত এক মানে ভয়ঙ্কর রকমের মিথ্যাচার নয়? সেটা বিধানসভার ভিতরে হোক আর বাইরেই হোক, যেখানেই হোক। তাহলে আপনি এটাও বলুন যে 2,33,000 মানুষের সমর্থন নিয়ে আসা বিরোধী দলনেতা, সে যদি রাজ্য সরকারের কোনো স্ট্যান্ডের প্রতিবাদ করে, তাহলে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভায় দাঁড়িয়ে তাকে অশিক্ষিত বলছে, তার বিধায়করা, তার নেতারা দিন রাত তাকে কি ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাহলে সেটা অসংসদীয় না? কৌশিক বাবু এটার উত্তর, কৌশিক বাবু এটার উত্তর। প্রথম কথা হচ্ছে যে বিজেপির প্রবক্তা কিন্তু আসল প্রসঙ্গটা এড়িয়েই গেল, যেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। শুভেন্দু অধিকারী এক মিথ্যে কথা বলতে বলতে ও তাল জ্ঞান ঠিক রাখতে পারছে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক ব্যর্থতার জন্য, আর সেখানে শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা আপনারা সকলে দেখেছেন। শুভেন্দু অধিকারী কতটা শিক্ষিত সেটা আপনিও জানেন, আমরাও জানি। আজকে বলুন তো, বিজেপি যে বড় বড় কথা বলছে, পাকিস্তানের পাঠানো যে 4 জন জঙ্গি পহেলগাঁওয়ের জঘন্য হত্যাকাণ্ডটা ঘটেছিল, তারা কোথায়? তাদের আজ পর্যন্ত ধরা গেল না কেন? এর জবাব বিজেপি কিভাবে দেবে? বিজেপি এই জবাবটা আজকে এই টিভি চ্যানেলে দিক, এখনো পর্যন্ত সেই 4 জন জঙ্গিকে ধরা গেল না কেন? এর কি জবাব বিজেপির কাছে রয়েছে? বিজেপি সেটা বলুক। নিশ্চিতভাবে সে জবাব চাইবার জায়গা সংসদ, আপনারা সেটা চাইছেন, সংসদের অধিবেশন, এখনো পর্যন্ত অধিবেশনের কোনো ডাক নেই, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু কৌশিক বিশ্বাস, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমি আবার আপনার কাছে করবো ওই প্রশ্নটা, ঠিক যেমন আপনি খুব সুন্দরভাবে চিহ্নিত করলেন, স্নেহায়ন আসল প্রশ্নটা এড়িয়েই গেলেন, আপনিও কিন্তু আমার এই আসল প্রশ্নটা এড়িয়েই যাচ্ছেন। যে অনুব্রতকে দল সতর্ক করে তাকে ক্ষমা চাওয়াতে পারে সময় বেঁধে দিয়ে, সেই অনুব্রতর বিরুদ্ধে আনা প্রস্তাব দল বিধানসভায় দাঁড়িয়ে সমর্থন করতে পারে না কেন? অনুব্রত বাইরে খারাপ, ভিতরে ভালো। খুব পরিষ্কার, এটা খুব পরিষ্কার যে কোনো ব্যক্তি যদি অন্য কাউকে টেলিফোনে কিছু বার্তালাপ বা বলে থাকেন বা অশালীন বলে থাকেন, সেটা দল কখনো সমর্থন করে না। কিন্তু সেটা বিধানসভায় উঠবে কি উঠবে না সেটা মাননীয় স্পিকারের ব্যাপার, সেটা সে ব্যাপারে স্পিকার যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আজকে 2 সপ্তাহ আগে বিজেপির যে জঘন্যতম একজন হরিদ্বারের নেত্রী, তার মেয়েকে দিয়ে কি কাজ করিয়েছেন সেটা আমাদের মুখে আনতে রুচি এবং শালীনতায় বাধে, তার বিরুদ্ধে বিজেপি গত 2 সপ্তাহে কি ব্যবস্থা নিয়েছে? বেশ, আমাদের সঙ্গে থাকুন কৌশিক বাবু, আমার সঙ্গে থাকুন, কৌশিক বিশ্বাস এবং স্নেহায়ন দুজনেই আমাদের সঙ্গে থাকুন। স্নেহায়ন সরকার, আমরা পরবর্তী খবরটাতে বোধহয় চোখ রাখতে পারি, তার কারণ একটা দল বদল বা বদল বলবো না, একটা যোগদান, সেই যোগদানটার মধ্যে কিছু আকস্মিকতা ছিল, কিন্তু সেটা নিয়ে যা শুরু হয়েছে সেটা কম আকস্মিক এবং কম চমকপ্রদ নয়। এবং সেটা নিয়ে কাদা ছোড়াছুড়ি এমন একটা জায়গায় গিয়েছে, তার কারণ ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকী, আপনারা জানেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং সেক্ষেত্রে শওকত মোল্লা একটু বেসুরো শোনাচ্ছেন, কারণ তিনি বলছেন যে এদের, মানে কাদের উল্লেখ করছেন, উদ্দেশ করছেন বুঝতেই পারছেন, এদের বোধহয় রোজগারপাতি ভালো হচ্ছে না, ঠিক এইভাবেই একটু কটাক্ষই করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। সোমবার কাশেম সিদ্দিকীর নাম তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণার পর ভাঙড় 2 নম্বর ব্লকে কর্মী সভায় এমনই মন্তব্য করে ফেললেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লা। গতকাল আবারও শওকত মন্তব্য করলেন
কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেস নেতাকর্মী থেকে মন্ত্রীদের বিভিন্ন সময় সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, আর সেই পীরজাদারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, এটাই তৃণমূল নেত্রীর সাফল্য। ফলে একদিকে কটাক্ষ, অন্যদিকে স্তুতিও রয়েছে। আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচি রোজগার হচ্ছে। কাশেম সিদ্দিকী কখন কি বলে, আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে কাশেম সিদ্দিকী সবচেয়ে বড় তৃণমূলের সমালোচক ছিল, যে কাশেম সিদ্দিকী সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করত, যে কাশেম সিদ্দিকী সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীকে চোর বলে প্রতিদিন আখ্যা দিত। কিন্তু আজকের তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, এর একটা দিক থেকে প্রমাণ হয় যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরকার বা যে তৃণমূল কংগ্রেসের পার্টিটা চালাচ্ছে, সঠিক রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে বলে আজকের এরা দলে দলে শওকত মোল্লার, হ্যাঁ ঠিক ঠিক শওকত মোল্লার কথা আমরা শোনালাম, কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনিও কিন্তু আবার রাজনীতির পাঠ নেই এমন কেউ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে চলে আসছেন সেই বিষয়টা নিয়েও কিন্তু কটাক্ষই করেছেন। তিনি বলছেন যে উনি সবসময়, উনি মানে কাশেম সিদ্দিকী তাকে উল্লেখ করছেন, উনি সবসময় তৃণমূল সরকারকে গালিগালাজ করতেন, তাকে কেন দলে নেওয়া হলো জানি না। ঠিক এইভাবে একটু সুর চড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলছেন তিনি, এবার সেটা শোনাবো। পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করতে হলো, আপনারা কি তাহলে যথেষ্ট নন? না, এটা আমাদের সর্বোচ্চ নেত্রী সিদ্ধান্ত নিয়েছেন। কাশেম সিদ্দিকী রাজনীতিতে যদি বলেন, সে অ ক খ জানে না, রাজনীতির ABCDও জানে না। লালবাজারের সামনে এই কাশেম সিদ্দিকী অনেক বাজেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূলের নেতৃত্বকে আক্রমণ করেছিলেন, অনেক বাজে বাজে ভাষা বলেছিলেন। সেই সব ভাষা বলার পরেও তার গ্রহণযোগ্যতা বা তাকে নিয়ে কি পরিকল্পনা আছে, এটা ভবিষ্যৎ কথা বলবে যে সেটা ঠিক ছিল না ভুল ছিল। হাওড়া হুগলি 2-24 পরগনায় যতটা এই পীরের আওলাদরা আছে বা পীরকে মানে, বাকি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মুসলমানদের তো শক্ত জায়গা। এইসব জায়গাতে পীরের ভক্ত কম আছে। পীরকে দেখে তারা রাজনীতিও করে না, পীরদের দেখে তারা ভোটের বাক্সে ভোটও দেয় না। কাজেই এসব কে কোন ক্যালকুলেশনে আগাচ্ছে, সময় কথা বলবে। আমি স্নেহায়ন সরকারের কাছে যাব, বিজেপির। স্নেহায়ন, নিশ্চিতভাবে সংখ্যালঘু ভোট ব্যাংক আপনাদের নিশানা নয়, আপনারা সংখ্যালঘু ভোট পাওয়ার আশাও রাখেন না, এটা আপনাদের বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন সময় বলেছেন, সম্প্রতি লোকসভা নির্বাচনের পর বারবার বলেছেন, বারবার সামনে এসেছে। কিন্তু তবুও জিজ্ঞাসা করব, তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক বা সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরাটা আপনাদের আগ্রহের বিষয় অবশ্যই, সেটা ধরতে পারে বলে কিছু মনে হচ্ছে কি আপনাদের? না দেখুন, আপনি যদি বিষবৃক্ষ রোপণ করেন সেই গাছে যে মিষ্টি ফল হবে এরকম আশা করার তো কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস টোটালি ইসলামাইজেশনের পথে হাঁটা লাগিয়েছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, যে যত বড় র্যাডিক্যাল হবে, যে যতটা মৌলবাদী হবে, তৃণমূল কংগ্রেসে সে ততটা পথ পাবে। কাশেম আলী এসেই কি সেক্রেটারি না জেনারেল সেক্রেটারি হয়ে গেছে? এখন শওকত আলী মানে শওকত মোল্লার গায়ে লাগছে, ও এতদিন ধরে খেটেছে, বিরোধীদের পিটিয়েছে, ওখানে ভোট করিয়েছে, বুথ দখল করেছে, ওর এখন গায়ে লাগছে আমি এতদিন ধরে কাজ করে আমি পেলাম না, কাশেম আলী এসে জায়গাটা পেয়ে গেল। এটাই তৃণমূল বেশ। আমি ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন মুখপাত্র, ডক্টর বিশ্বাসকে আমার প্রশ্ন। কৌশিকবাবু, দেখুন, একদিকে হুমায়ুন কবির, একদিকে শওকত মোল্লা, এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের সিজেন্ট মানে বহুদিনের পুরনো যারা কর্মী, তাদের মধ্যে যারা সংখ্যালঘু সমাজে প্রতিনিধিত্ব করেন, বিশেষ করে শওকতের মতো, হুমায়ুন কবিরের মতো, তাদের অনেকেরই ব্যাপারটা হজম করতে একটু অসুবিধা হচ্ছে যে কাশেম সিদ্দিকী তৃণমূলে, এটা তৃণমূলের ভালো হলো না খারাপ হলো? দেখুন, এক্ষেত্রে আপনাকে যেটা আমাদের দলের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে আমার বলার আছে যে শুধু কাশেম সিদ্দিকী নন, আপনি যদি সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে
বহু মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসে প্রতিদিনই যোগদান করেন। আজকে কাসেম সিদ্দিকীর প্রসঙ্গটাতে একদম স্পেসিফিক্যালি বলি, হ্যাঁ এটা ঠিক যে উনি একসময় আমাদের খুব সমালোচক ছিলেন, কিন্তু আমার সমালোচক যদি আমারই পতাকা তলে আসে সেটা আমাদের জয় না পরাজয় এটুকুন বুঝতে নিশ্চয়ই আপনাদের কাউরই অসুবিধা হওয়ার কথা নয়। ওনারা নিশ্চয়ই উনি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছেন যে সেই অঞ্চলের উন্নয়ন করতে গেলে, সামগ্রিকভাবে সমাজের এবং রাজ্যের উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেসের পতাকার তলাতেই আসতে হবে, যার জন্য উনি আমাদের সমালোচনা। বিশেষ আমাদের সঙ্গে থাকুন। শুভজিৎ, একটা কথা স্পষ্ট, সমালোচকদের আত্মসাৎ করতে পেরে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও খুশি, অন্তত ডক্টর বিশ্বাস যা বলছেন, কিন্তু তাতে তাদের করা সমালোচনাগুলো আত্মসাৎ হলো কিনা সেটা স্পষ্ট নয়, সেটা বোধহয় পরে বোঝা যাবে। স্নেহান হাত তুলছিলেন, কিছু বলতে চাইছিলেন। স্নেহান সংক্ষেপে, একদম সংক্ষেপে। কৌশিকবাবু বলছেন যে অনেকেই তো জয়েন করছে, কিন্তু বলুন তো কতজন জয়েন করে একেবারে জেনারেল সেক্রেটারি হয়ে যাচ্ছে? কিন্তু শঙ্কর মালাকার জয়েন করেছেন, সিজন পলিটিশিয়ান, উনি হলেন ভাইস প্রেসিডেন্ট। কাসেম আলী, যে কিনা কোনো রাজনীতি জানেন না, সে হলো জেনারেল সেক্রেটারি। কি করে এটা হচ্ছে? মানে একটা পার্টিকুলার ধর্মের মানুষ এলেই তৃণমূল কংগ্রেসের উচ্চ পদে কি করে উত্তীর্ণ হয়ে যাচ্ছেন? বুঝতে পেরেছি স্নেহান, আপনার বক্তব্য বুঝতে পেরেছি, কিন্তু আমি আপাতত সেই দিনটার অপেক্ষা করবো যেদিনকে মুসলিমদের মধ্যে থেকে কেউ অন্তত আপনাদের দলের বিধায়ক পদপ্রার্থী হবেন। এখনো পর্যন্ত আপনারা সেটা করে উঠতে পারেননি। ফলে আমার মনে হয় এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে আপনারা বলতেই পারেন, কিন্তু যোগদানের পর কত বড় পদ পেলেন সেটা নিয়ে বোধহয় আপনাদের বলার খুব বেশি জায়গা নেই, কারণ আপনারা এখনো বিধানসভা নির্বাচনে কোনো মুসলিমকে বা সংখ্যালঘুকে টিকিট দিয়ে উঠতে পারেননি। অপেক্ষায় আছি আমরা। শুভজিৎ। একদমই তাই। অন্যদিকে টিভি9 বাংলার খবরের জোর, এটাকে আমরা বলবো, কিছু আপডেট আপনাদের জানাবো। অবশ্যই টিভি9 বাংলার খবরের জোর একে বলবো, কারণ কাকদ্বীপের ভোটার বাংলাদেশি নিউটন দাস, নিশ্চয় আপনাদের মনে আছে তার কথা, নিউটন দাস সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চাইল এবার রাজ্য নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার নির্বাচন দপ্তরে জমা পড়া প্রথম রিপোর্টে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়। মহকুমা শাসকের থেকে দ্বিতীয় এবং সেই রিপোর্ট যেন বিস্তারিত হয়, সেই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কত সালে এই নিউটন বাংলায় আসে, কবে ভোটার তালিকায় তার নাম ওঠে, কোন আত্মীয়ের মাধ্যমে তার নাম ওঠে, নিউটন দাসকে নিয়ে বিস্তারিত তথ্য নেবেন বিএলও রিপোর্টের পরেই নিউটনের ভোটার কার্ড নিয়ে তদন্ত শুরু করবে জেলা প্রশাসন। ফলে আবারও বলবো আমরা, এই নিউটন দাসের লেটেস্ট আপডেট, তার সংক্রান্ত এই যে কড়া পদক্ষেপ, কড়া মনোভাব, এটা পুরোটাই টিভি9 বাংলার খবরের জোর। এবার তদন্তকারীদের নজরে পাঠানখালীও, তার কারণ পাঠানখালী পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৩,৫০০, হ্যাঁ ঠিক শুনছেন, ৩,৫০০টি ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করার, এবং সেই অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অনলাইন সার্টিফিকেটের সফটওয়্যারে নিজের মোবাইল নম্বর দিয়ে দেন গৌতম। পঞ্চায়েতে পোর্টাল সংক্রান্ত কাজের দায়িত্ব সামলান গৌতম সর্দার। পুলিশি জিজ্ঞাসাবাদে দাবি পাঠানখালীর পঞ্চায়েত প্রধানের, অর্থাৎ তিনি কিছু জানতেন না। এই অনলাইন পোর্টালে যিনি এই সংক্রান্ত কাজের দায়িত্ব সামলান পঞ্চায়েতের, সেই গৌতম সর্দারই পুরোটা করেছেন। গৌতম আসলে নিজের নাম্বারটা দিয়ে রেখেছিলেন এবং তার নাম্বারেই সব ওটিপি ইত্যাদি এসছে, যেভাবে অনলাইন পোর্টালের মাধ্যমেই বার্থ সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে প্রধানের অজান্তে ৩,৫০০ সার্টিফিকেট ইস্যু হলো কি করে? একজন সাধারণ কর্মী শুধুমাত্র যোগসাজশে, প্রধান কিছু জানতেন না? সেই উত্তর খুঁজতেই পঞ্চায়েত প্রধানকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাওড়া, হুগলি, ২ পরগনাতে ছড়িয়ে গৌতমের এজেন্টরা। গৌতমের একাউন্টেও বিপুল পরিমাণ টাকার লেনদেনের হদিশ মিলেছে। টিভি9 বাংলায় প্রথম পাঠানখালীতে এই ৩,৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কেলেঙ্কারির পর্দা ফাঁস করে। আপনারা জানেন, পাঠানখালীতে পঞ্চায়েতে ৩,৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হওয়ার খবর সামনে আনে টিভি9 বাংলা। তার জেরেই এবার রীতিমতো পুলিশি তদন্তের মুখে পাঠানখালীতে একদিকে অনলাইন পোর্টালের দায়িত্বে থাকা পঞ্চায়েত অফিসের কর্মী, পঞ্চায়েত পোর্টালের দায়িত্বে থাকা গৌতম সর্দার, এবং অন্যদিকে পঞ্চায়েত প্রধান। যদিও প্রধানের দাবি যে গৌতম সর্দার মানে ধৃত এই পঞ্চায়েত কর্মী, সে সবকটা ক্ষেত্রেই, অর্থাৎ যতগুলো বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, আবেদন জমা পড়েছিল, সবগুলোতেই সে নিজের নাম্বারটি দিয়ে দেয় এবং তার ফলেই সে ওটিপি ইত্যাদির মাধ্যমেই জালিয়াতি করে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে এখন? হ্যাঁ দেখো, পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার, তাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন, তারা ভবানীপুর থানার মামলায় নিজেদের হেফাজতে নিয়েছে। কিন্তু কিভাবে দিনের পর দিন ভুয়ো যে জন্ম শংসাপত্র, সেই জন্ম শংসাপত্র কিভাবে তৈরি করছিল গৌতম সর্দার, সেই তদন্তে নেমে ইতিমধ্যেই তদন্তকারীরা যে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে সরকারি যে পোর্টাল রয়েছে, যেখানে শংসাপত্রের জন্য কোনো আবেদনকারী আবেদন করলে
সেই জন্ম শংসাপত্র ইস্যু হওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের কাছে বা তার মোবাইলে একটি ওটিপি যায়। আর সরকার সে চুক্তিভিত্তিক যেমন অ্যাক্সেস ছিল, তার পাশাপাশি পঞ্চায়েত প্রধানের অজান্তেই ওই যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর বদল করে সে নিজের মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছিল। তার ফলে অনলাইনে যারা আবেদন করতেন বা যারা তার কাছ থেকে টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্রের জন্য চাইতেন, সেই জন্ম শংসাপত্র সে অনায়াসেই ইস্যু করতে পারতেন এবং সেই জন্ম শংসাপত্র ইস্যু করার সময় যে ওটিপি জেনারেট হতো, সেই ওটিপি কিন্তু আর পঞ্চায়েত প্রধানের কাছে পৌঁছতো না, সরাসরি গৌতম সর্দার তার কাছেই বা তার মোবাইল নাম্বারেই ওটিপি পৌঁছাতো এবং খুব সহজেই সেই ওটিপি দিয়ে জন্ম সংখ্যাগুলো ইস্যু করতে পারতেন। তার বিনিময়ে ধন্যবাদ সুপ্রিয়। অর্থাৎ গোটা দায়টা আপাতত গৌতম সর্দার এই পঞ্চায়েত কর্মীর উপর প্রধান চাপাচ্ছেন, কিন্তু তাতে প্রধানের সত্যি সত্যি কোনো ভূমিকা ছিল কিনা সেটা এখনো সন্দেহের ঊর্ধ্বে নয়। পুলিশ এখনো তদন্ত করে দেখছে। অন্যদিকে সাম্প্রতিককালে স্মার্ট মিটার বারবার আলোচনায় আসে, তার কারণ এই স্মার্ট মিটার নিয়ে ক্ষোভের সঞ্চার হয়। পাশাপাশি এই ক্ষোভের আজ এবার বিধানসভার অন্দরে গিয়েও পড়ল। কেন্দ্রের বিরুদ্ধে জোর করে প্রকল্প চাপানোর অভিযোগ করল রাজ্য। স্মার্ট মিটার বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী, আর কোনো প্রিপেড স্মার্ট মিটার লাগানো হবে না, পোস্টপেড হিসেবে বিল যাবে গ্রাহকের কাছে, বিধানসভায় জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাল্টা রাজ্যকে আবার বিজেপি নিশানা করেছে। প্রদীপ্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই অভিযোগ পাল্টা অভিযোগ বিশেষ করে কোন ইস্যুতে, মানে রাজ্যের তরফ থেকে বা কি অভিযোগ, কিভাবে জোর ইত্যাদি একটু ডিটেল বলো তো। দেখো, স্মার্ট মিটার সাম্প্রতিককালে আমরা যদি দেখি রাজ্যের অন্যতম একটা চর্চিত বিষয়। আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতে বলেন বিদ্যুৎ মন্ত্রীকে যে স্মার্ট মিটার নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, আপনি কিছু বলুন। সেই সময় দেখা যায় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার এটা আমাদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এটা বন্ধ করে দিয়েছেন এবং সেই কারণে তিনি রাজ্যবাসীর তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। বন্ধ করার নোটিশ ইতিমধ্যেই আমরা দেখেছি, কিন্তু একটা বিষয় নিয়ে বিভ্রান্তি ছিল যে এখন লাগানো স্মার্ট মিটার গুলো ভবিষ্যতে কি হবে, সেই বিষয়টিকেও কিন্তু বিদ্যুৎ মন্ত্রী জানিয়ে দিয়েছেন। সেই বিষয়ে তাদের অবস্থান কি তিনি জানিয়েছেন যে স্মার্ট মিটার যেগুলো লাগানো হয়ে গেছে 3 মাস পরের থেকে, অর্থাৎ আজ থেকে যদি কোনো স্মার্ট মিটার লাগানো হয় তার 3 মাস পরের থেকে সেটা নর্মাল মিটারের কাজই করবে এবং প্রিপেড কোনোভাবেই। ধন্যবাদ প্রদীপ্ত। ফুল অ্যান্ড ফাইনালে এবার লেটেস্ট যে আপডেট কিছুক্ষণ আগে আপনাদের জানালাম, একটু বিস্তারিতভাবে এবার জানবো। কারণ পানিহাটি তরুণী নির্যাতন কাণ্ডে যে অন্যতম নাম আরিয়ান খান, সে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যেখান থেকে গ্রেফতার করা হয়েছে তাকে, সেই জায়গাটি হচ্ছে গল্ফগ্রিন। গল্ফগ্রিন থেকে আরিয়ানকে গ্রেফতার করা হয়। আরিয়ান ছাড়াও আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্বেতার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করে আরিয়ানের খোঁজ পাওয়া যায়। আরিয়ান গ্রেফতার হলেও এখনো শ্বেতা খান এখনো অধরা। গ্রেফতারের প্রথম ছবি এই মুহূর্তে টিভি9 বাংলা দর্শকরা দেখতে পাচ্ছেন। টিভি9-এর স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা টিভি9 বাংলায় গ্রেফতার হওয়া আরিয়ান খানের প্রথম ছবি। এই সেই আরিয়ান খান। গল্ফগ্রিন থেকে তাকে গ্রেফতার করা হয়। গল্ফগ্রিন থেকে আজ আরিয়ান খানকে গ্রেফতার করা হয়, সঙ্গে আরো একজনকে গ্রেফতার করা হয়। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনন্ত, দুটো বিষয় আমি জানতে চাইবো প্রাথমিকভাবে। এক হচ্ছে গল্ফগ্রিনে সে কবে আসে, মানে সে কিভাবে গল্ফগ্রিনে আসে, এক। আর দুই, তার সঙ্গে আরো একজনকে গ্রেফতার করা হয়, সেই ব্যক্তিকে, তার সঙ্গে এই ঘটনার কি লিঙ্ক? এই হচ্ছে আরিয়ানের সঙ্গে গল্ফগ্রিনে গতকাল বিকেলবেলা গল্ফগ্রিনে যায়। মোবাইল টাওয়ার, পুলিশের যে মোবাইল টাওয়ার লোকেশন দেখাচ্ছে তাতে ঘন ঘন স্থান পরিবর্তন করেছে এই আরিয়ান। আর এই সেই স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা গোয়েন্দা লেগেছিল তারাও স্থান পরিবর্তন করেছে তার এই আরিয়ানের এই স্থান বোঝার জন্য। আরিয়ানের সাথে আরিয়ানের মায়ের কথোপকথন হয়েছে কিনা সেটাও পুলিশ মোবাইল ট্র্যাক করে দেখছে এবং শ্বেতা খান কোথায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। যদিও এই ঘটনা শোনার পর খুশি হচ্ছে নির্যাতিতার পরিবার, যদিও নির্যাতিতার অবস্থা এখন আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। তাকে তার আরিয়ানের এই সঙ্গীর নাম জানা গিয়েছে, নাম পরিচয় জানা গিয়েছে? তাকে এই আরিয়ানের যে সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে তার নাম পরিচয় কিছু, তার সম্বন্ধে কি কি জানা যাচ্ছে?
আরিয়ানের যে সঙ্গী ধরা পড়েছে সে সঙ্গীর নাম পুলিশ এখনো পর্যন্ত তার ডিসক্লোজ করতে চাইছে না। তবে যে আরিয়ান ধরা পড়েছে শ্বেতা খান ধরা পড়বে এমনটাই জানাচ্ছেন, এমনটাই তার আশা বা তাদের ভরসা আছে। সেই প্রতিবেশী আমার পাশে আছে যে শ্বেতা যে এই শুরু থেকে নির্যাতিতাকে সাহায্য করে যাচ্ছে ভর্তি থেকে আরম্ভ করে। হ্যাঁ দিদি, কতটা খুশি আপনারা? অনেকটাই খুশি। কেন? কারণ হচ্ছে আমরা কালকেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, আজকে 24 ঘন্টা হতে না হতে আরিয়ান খানকে প্রশাসন মিলে ধরেছে, সেটাতে আমরা অনেকই খুশি। মা ছেলেটা যখন ধরা পড়েছে আশা করি মাও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। কি অবস্থা আছে এখন? আজকে সকালেই আমি গেছিলাম, একটু আগে এসছি। কালকে হঠাৎ সন্ধ্যাবেলা তাকে সিসিইউতে ট্রান্সফার করা হয় মেয়েটাকে। এখন ডাক্তারদের সাথে কথা বলেছি, দেখা করতে কাউকে দিচ্ছে না, কারণ সিসিইউতে যারা ক্রিটিক্যাল থাকে তাদেরকেই রাখে, সেজন্য আমরা দেখা করতে পারিনি। কিন্তু ডাক্তারদের সাথে কথা হয়েছে, ওনারা বলছে যে একটা স্ক্যান যেটা কালকে রিপোর্ট এসছিল সেটাতে ওর মাথায় আঘাতের জন্য ব্লাড ক্লথ হয়ে গেছে, যেটার জন্য ও একটু ক্রিটিক্যাল আছে, তাই ওকে সিসিইউতে রাখা হয়েছে। অবনতি হয়েছে কথাবার্তার কোনো? না, সেইগুলো এখনও ও কিছু কথা বলছে না, আতঙ্কে আছে। ডাক্তাররা যেটা বললো একটু ট্রমায় আছে, আতঙ্কে আছে, কারোর সাথে কথা বলছে না, শুধু বলছে বাড়ি যাব, নিজেদের লোকেদের সাথে থাকতে চাইছে ও। একদম আতঙ্কিত তো হবেই। এই যে ঘটনা, সে ট্রমা কাটিয়ে উঠতে পারছে না, সেই ঘটনা দৃশ্য চোখের সামনে বারবার সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না ঠিকই। আচ্ছা, অন্যদিকে আরিয়ানের আরো কিছু আপডেট আমার সহকর্মী সুব্রত দেবে, কারণ সুব্রতকে এই মুহূর্তে হাওড়ায় রয়েছেন আমার সহকর্মী সুব্রত। তাকে নিয়ে আসা হয়েছে থানায়, তার সম্বন্ধে তার সঙ্গে তার সঙ্গীকেও নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আর কি জানা যাচ্ছে? দেখো, হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যেটা জানিয়েছেন যে আরিয়ানকে কলকাতার গল্ফ গ্রিন থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিছুক্ষণ আগেই ডোমজুর থানায় আনা হয়েছে, এবং তার সঙ্গে তার যে সঙ্গী তাকেও যে গ্রেপ্তার করা হয়েছে তার নাম পরিচয় এখনো পর্যন্ত পুলিশ তদন্তের খাতিরে বলছে না। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে আরিয়ানের সঙ্গে, সেও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে এমনটাই পুলিশ মনে করছে। এবং এই মুহূর্তে ডোমজুর থানায় আরিয়ানকে নিয়ে আসা হয়েছে এবং তার মা কোথায় আছে তাকে বারংবার জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে। সেই ছবিটাই আমরা কিন্তু দেখালাম। তবে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশও কিন্তু পাশাপাশি শ্বেতা খানের সম্পর্কে বা আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যাচ্ছে হাওড়ারও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে, এমনটাই জানা যাচ্ছে। শুভজিৎ, একেবারে হাওড়া থেকে বা এই গোটা জার্নিটা তারা গল্ফ গ্রিনে গিয়ে কিভাবে পৌঁছলো বা গল্ফ গ্রিন লিঙ্কটা কিরকম, এই সঙ্গীর সঙ্গে গল্ফ গ্রিনের থাকার ব্যাপারে এই সমস্ত কিছু তথ্য কি এখনো পর্যন্ত পাচ্ছ, কিছু জানতে পারছো? দেখো, আজ সকালবেলায় আরিয়ানের দিদা অর্থাৎ শ্বেতা খানের মাকে পুলিশ বাঁকড়া থেকে আটক করে নিয়ে গেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদের কয়েক ঘন্টা পরেই কিন্তু আরিয়ান গল্ফ গ্রিন থেকে গ্রেপ্তার হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই শ্বেতা খানের দ্বিতীয় পক্ষের একটি মেয়ে, বছর 4 কন্যা সন্তান, তাকে এই গল্ফ গ্রিন এলাকাতেই কোনো একজনের ফ্ল্যাটে রেখে শ্বেতা খান গা ঢাকা দিয়েছিল এবং এই শিশুটিকেই গতকাল উদ্ধার করা হয়েছিল ডোমজুর থানার পুলিশের পক্ষ থেকে। এবং তারপরেই কিন্তু এই আরিয়ান খানের যে দিদা অর্থাৎ শ্বেতা খানের মায়ের যে বক্তব্য তাতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং তাকে আজকে সকালে পুলিশ আটক করে নিয়েছে। জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পুলিশের হাতে এই আরিয়ান খান উঠে আসে এমনটাই জানা যায় এবং আরিয়ানের মোবাইল লোকেশন ট্র্যাক করে শ্বেতা খানের সম্পর্কেও কিন্তু आर्यन खान को हम लोग अभी आर्यन खान को पूछताछ कर रहे हैं। वो गोल्फ ग्रीन एरिया से उसको डिटेन हुआ है। आर्यन खान को हम लोग अभी आर्यन खान को पूछताछ कर रहे हैं। वो गोल्फ ग्रीन एरिया से उसको डिटेन हुआ है। আর এই পানিহাটির নির্যাতিতা তরুণীর তার শারীরিক অবস্থান অনেকটাই অবনতি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সাগর দত্ত মেডিকেলের আইসিসিইউতে স্থানান্তর করা হয়েছে তাকে। তার মাথার আঘাত গুরুতর, মাথা ছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে বলে পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে। আরও একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট ওর লাগবে, যেই আঘাতগুলো ওর আছে সেটার জন্য ওকে ওখানে ট্রান্সফার করা হয়েছে। ওই কথা বলার জন্যই আমি ওখানে আর জানার জন্য আমি ওখানে গেছিলাম। মেয়েটা খুব একটা ভালো নেই, এক্সরেগুলো হয়েছে। আমরা তো ভয় পাচ্ছিলাম হাড় ভেঙেছে, কোমর ভেঙেছে, পায়ের হাড়গুলো ভেঙেছে, কিন্তু এখন জানা যাচ্ছে পেটে ভেতরেও অনেক সমস্যা আছে, যেটার জন্য পেটের এক্সরেটাও করিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন পানিহাটি নির্যাতিতা পরিবারের লোকজন। 5 দিন পরেও শ্বেতা খান
অধরা আতঙ্কে পরিবার। মুখ্যমন্ত্রীর ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে, কিছু একটা তিনি করবেন, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছেন নির্যাতিতার পরিবারের লোকজন এবং তার প্রতিবেশীরাও। হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্যাতিতা। মামলার অন্যতম সাক্ষী নির্যাতিতার অবস্থা এই মুহূর্তে সংকটজনক বলেই জানা যাচ্ছে। মন্ত্রীকে জানালাম, মুখ্যমন্ত্রী ওখানকার আছে, আমি জানি উনি আমাকে সাহায্য করবে, সাহায্য করছে, ঠিকই ওরা ঠিক বার করবে। কাকাকে জানিয়েছেন? মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি, ওরা কোথায় আছে না আছে পুলিশরা তো চেষ্টা করছে বার করার জন্যে, পুরো তদন্ত তো করছে। ভয় লাগছে কেন? ভয় মেয়েকে নিয়ে, মেয়ে কিরাম আছে না আছে, যখন মুখ্যমন্ত্রী হাত আছে ঠিকই ধরা পড়বে। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ভারত থেকে পাকিস্তানে গড়াবে না এক ফোঁটা জল। সিন্ধু জল চুক্তি রদের পর আরো বড় পদক্ষেপের পথে নয়াদিল্লি। শুধু সিন্ধু জল চুক্তি দিয়ে জল আটকানো নয়, আরো বড় পদক্ষেপের পথে নয়াদিল্লি। জল যুদ্ধের নতুন ব্লুপ্রিন্ট রেডি তৈরি করেছে ভারত। নির্মাণ করা হচ্ছে জম্মু কাশ্মীরের প্রথম গভীর জলাধার, অর্থাৎ পাকিস্তানের দিকে যাওয়া জল আটকানোর জন্য নতুন করে জলাধার তৈরি হচ্ছে। আর তৈরি হচ্ছে জম্মু কাশ্মীরের বুকে প্রথম গভীর জলাধার, যার গভীরতা হবে 109 কিউবিক মিটার। 2026 সেপ্টেম্বর এই তৈরি হয়ে যাবে এই পাকাল ডুল জলবিদ্যুৎ কেন্দ্র। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার নয়াদিল্লি থেকে রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এই গভীর জলাধার তৈরির সঙ্গে পাকিস্তানের জন্য আরো বেশি করে জল আটকানো বা পাকিস্তানে আর এক ফোঁটা জল না দেওয়ার সম্পর্কটা কি, যদি একটু প্রাঞ্জল করে বুঝিয়ে বলো আমাদের দর্শকদের জন্য। দেখো, অপারেশন সিঁদুরের ঠিক আগেই যে কূটনৈতিক ঘোষণাগুলো করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল সিন্ধু জলচুক্তি বাতিল। কিন্তু এই বাতিল করার যে ঘোষণা, সেই ঘোষণা যে শুধুমাত্র হুমকি ছিল না, তা যে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করার জন্য ভারত যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছে এবং কোন পথে এই জলযুদ্ধ হবে তার একটা সামগ্রিক ছবি এবার আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। তুমি ঠিক যে খবর জানালে যে 2026 সেপ্টেম্বর মাসেই এই পাকাল দুল যে জলাধার, অর্থাৎ যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, জলাধার তৈরি করে তার উদ্বোধন হতে পারে, অর্থাৎ তা কমিশন হয়ে যাবে ভারত সরকারের তরফ থেকে, সেখানে কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ ইতিমধ্যেই সেখানে কাজ হয়েছে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে খবর আমাদের কাছে আসছে এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে 3টে আরও প্রকল্পের ভায়াবিলিটি টেস্ট হচ্ছে। অর্থাৎ কী ধরনের প্রকল্প? যেখানে গভীর জলাধার বা বাঁধ তৈরি করা হবে। আর এই গভীর জলাধার যেখানেই তৈরি করা হবে সেই জায়গা থেকে কিন্তু আর নদীর জল পাকিস্তানের দিকে যাবে না, বাঁধ দিয়ে সেই জলকে আটকে দেওয়া হবে। আমাদের দেশে এখনো পর্যন্ত, বিশেষত এই জম্মু কাশ্মীর এলাকায় যেখানে এই সিন্ধু জলচুক্তি প্রযোজ্য, সেই জায়গাতে এতদিন পর্যন্ত যে প্রজেক্টগুলি ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল তাকে এই যারা এই জলবিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করেন তাদের পরিভাষায় বলা হয় রান অফ দি রিভার প্রজেক্ট। অর্থাৎ কি, নদীর যে স্রোত, সেই স্রোতের মধ্যে কোনো রকম বাঁধ তৈরি না করে ক্যানাল করে সেই জলকে একটা দিকে টেনে নিয়ে এসে সেখানে টারবাইন দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা। এর মাধ্যমে কোনোভাবেই পাকিস্তানে জলকষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তা যদি অতিরিক্ত মাত্রায় করা হয় তখন কিন্তু পাকিস্তান ক্রমশ জলকষ্টে ভুগতে শুরু করবে। আর ঠিক সেই রাস্তাতেই ভারত এবার হাঁটতে শুরু করেছে। যে খবর আমাদের কাছে আসছে যে আগেই 4টি প্রজেক্টকে স্যাংশন দেওয়া হয়েছিল, এবারে নতুন করে আরো 3টি প্রজেক্টের ভায়াবিলিটি টেস্ট শুরু করে দিল এবং মোট 9টি এই ধরনের প্রজেক্ট তৈরি হবে বলে ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকালের সঙ্গে, আমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন যে ভারতের তৈরি করা এবং ভারতের তৈরি হতে চলা এই একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প বা প্রজেক্টগুলোর সঙ্গে আসলে পাকিস্তানের জল বন্ধের সম্পর্কটা ঠিক কি। কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টার কি বলেছেন এই প্রসঙ্গে একবার শুনবো। इंडस वाटर टीटी में अभी जो प्रोजेक्ट्स चल रहे हैं पाइपलाइन में हैं, वो चूंकि टेक्निकल उसके सारा कुछ बन चुका है, उसमें तो कोई चेंज नहीं है। कुछ प्रोजेक्ट ऐसे हैं जो बिल्कुल इनिशियल स्टेज में हैं, जिसका कंक्रीट का वर्क अभी शुरू हुआ है, उसमें उसकी रीमॉडलिंग की जा सकती है। सोच भी रहे हैं कि वहां हम कैसे पानी को ज्यादा स्टोरेज करके और ज्यादा बिजली का उत्पादन कर सकें। और बाकी तो इंडस वाटर टीटी का बहुत जनरेशन के साथ उतना ज्यादा संबंध नहीं है जितना पानी का है। पानी का डाइवर्शन जरूर हमारे वाटर वर्क्स जो हमारे डिपार्टमेंट है जल शक्ति मंत्रालय, वो विचार कर रहा है कि पानी का दोहन हम कैसे करें, कितना करें। अभी
हमारे जितने प्रोजेक्ट्स चल रहे हैं उसके बिजली के सारे प्रोजेक्ट्स एजरी चल रहे हैं, उसमें कोई दिक्कत नहीं है। नए प्रोजेक्ट्स जो लगने वाले हैं उसमें वाटर स्टोरेज बढ़ाने की बात आएगी, वो हम बढ़ाएंगे। আর এটা আসলে আগের একটা ঘোষণার কন্টিনিউশন, মানে ধারাবাহিকতা মাত্র। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সেই সতর্কতা পাকিস্তানের উদ্দেশ্যে যে জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, সন্ত্রাস আর পাকিস্তানের প্রতি ভারতের দান খয়রাত একসঙ্গে চলতে পারে না। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। ফলে সবকিছুকে একসঙ্গে করলে একটা বাক্যই এখানে জারি, তা হলো অলক্ষ্যে অপারেশন সিঁদুর জারি রয়েছে। সিন্ধু অববাহিকা শুকিয়ে যাওয়ার মুখে, পাকিস্তানে চাষাবাদ কার্যত বন্ধ হয়ে গিয়েছে, পাকিস্তান সেচ পরিকাঠামো গড়ে উঠতে পারেনি। ফলে ভারত চুক্তি বাতিল করায় পাকিস্তান এক কথায় বিপাকে পড়ে গিয়েছে। স্থান যেখানে মানুষ বাস করেন, ভূগোলের ছাত্র মাত্রই জানেন জায়গাটা পাকিস্তানের জেকোবাবাদ, সিন্ধ প্রদেশে। সিন্ধু ও তার উপনদীগুলির জলের ভরসাতেই চলে চাষাবাদ। সেই চাষাবাদ আপাতত বন্ধ। পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের রক্তপাত পাকিস্তানের সিন্ধু অববাহিকাকে শুকিয়ে দিয়েছে। সন্ত্রাসবাদী রাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে ভারত। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন সন্ত্রাসে মদদ দিলে কিভাবে শুকিয়ে মরতে হয়। पहले चना लगा हुआ था और गंदम लगाया था, फिर आखिर में पानी नहीं मिला, गंदम कम हो गया, एवरेज कम हो गया और रेट भी नहीं मिला। अभी ज़मीन बना रहे हैं और इंतज़ार कर रहे हैं पानी का। हम चावल लगाएंगे और प्याज भी लगाएंगे, फिर दोबारा चने लगाएंगे। पानी आया तो हम काम करेंगे, नहीं तो हम वैसे ही बैठे फारग बैठे बना के बैठे। কয়েকদিন আগেই সীমান্তের এপার থেকে পাকিস্তানের মানুষকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরামর্শ ছিল পাকিস্তানের মানুষ শান্তিতে রুটি খান, না হলে তাঁর গুলি রয়েছে। গুলির জবাবে গোলা চলেছে, এবার রুটি খাওয়ার রাস্তাও বন্ধ। पाकिस्तान के नागरिकों, खास करके वहां के बच्चे, ये मोदी की बात कान खोल करके सुन लो। ये आपकी सरकार और आपकी सेना आतंकवाद को समर्थन दे रही है। आतंकवाद पाकिस्तान की सेना और सरकार के लिए पैसा कमाने का जरिया बन गया है। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। জলবায়ু পরিবর্তনের ফলে সিন্ধুর জলস্তর এমনিতেই নেমে গিয়েছিল। চুক্তি বাতিলের ফলে সিন্ধু প্রায় শুকিয়ে গিয়েছে। কম জল লাগে এমন শস্য চাষেরও পরিস্থিতি নেই। पानी चाचा गंदम खत्म हुई है ना, पानी सिर्फ एक बारी आया है, वो भी मेरे ही माड़ा मोटा। केले ਨੂੰ पानी केले की वजह है पानी है नहीं, अगली फसल के चलावी ऐसी पानी हो, सारी वजह है पानी है नहीं। पानी अड़ने जाए कमांड होना सी साढ़े तो उच्चे है, पानी की वजह से बस किस्मत है साड़ी मजबूरी है, की करिए जमीन बेच के गिरे जाइए। তবে নিজেদের ব্যর্থতার জন্য শুধু ভারতকে দোষ দিয়ে লাভ নেই। পাকিস্তানের যা সেচ ব্যবস্থা, সেই পরিকাঠামো স্বাধীনতার আগের। গত 8 দশকে সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে পাকিস্তান, চাষের পরিকাঠামো তৈরি হয়নি। सबसे ज़्यादा जो है ना वो डिजास्टर, जो क्लाइमेटिक चेंज हुई है उससे हमारा अपस्ट्रीम में 2 कंडीशंस हो रही हैं। एक कंडीशन ये है कि डिजास्टर आ रहे हैं, एक तरफ पानी की बहुत किल्लत हो रही है, ड्राउट कंडीशंस हो रही है। दूसरी तरफ क्या हो रहा है कि हमारे जो है ना रेनफॉल, एक तरफ ड्राउट है, ड्राइनेस है,
पानी के वो जो डेजर्ट्स हैं या दूसरे एरिड एरियाज और सेमी एरिड एरियाज हैं वो खुश्क हो रहे हैं। और एक तरफ ऐसा भी टाइम आ जाता है तो एक तरफ हम ड्राउट के लिए परेशान हैं, दूसरी तरफ हम पानी के फ्लड्स की वजह से भी परेशान हैं। तो ये जो प्रेसिडेंशियल कंडीशंस हैं उसकी वजह से भी जो क्लाइमेटिक चेंज से हो रही है, ग्लोबल वार्मिंग से हो रही है, तो इसको भी हमें एड्रेस करने की ज़रूरत है। ये एक चैलेंज है सबसे। दुनिया का अब जो इशू आएगा वर्ल्ड वाइड जो सबका, वो हमारा क्लाइमेट होगा। পাকিস্তানের সেচ ব্যবস্থা যথোপযুক্ত থাকলে বন্যার অতিরিক্ত জল ধরে রাখা যেত, যা খরার মরশুমে চাষিদের কাজে লাগতো। কিন্তু পাকিস্তান কোনোদিনই তার চাষিদের কথা ভাবেনি। আর চাষিরাও ভোট দেওয়ার সময় ভারতের দিকে তাকিয়েছে, নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা করেনি। এখন পাকিস্তান যে শুকিয়ে মরছে সেই পরিণতির জন্য সেই দেশের মানুষের মানসিকতাই দায়ী। সম্প্রতি বিশ্ব ব্যাংকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঋণ পেয়েছে পাকিস্তান, আরো পেতে চলেছে। কিন্তু সেই বিশ্ব ব্যাংকের রিপোর্টে এই পাকিস্তানের হতদরিদ্র ছবি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলে। সায়ন্ত, দেখো, যে রিপোর্ট বিশ্বব্যাংক প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারত যেখানে দারিদ্র সীমা 27% থেকে কমে 5% পৌঁছেছে এবং বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিধর দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেখানে পাকিস্তানের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়, যেখানে 4.9 থেকে 16.5-এ পৌঁছে গেছে তাদের দারিদ্র যেটা শতাংশ। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানকে কিন্তু বিশ্বব্যাংকের কাছে শুধু ভিক্ষা ঝুলিনি হাত পাততেই হচ্ছে তা কিন্তু নয়, তাদের চাষের জমি জল শুকিয়ে যাবে, একাধিক ক্ষেত্রে কিন্তু তারা জর্জরিত। এই অবস্থায় পাকিস্তানের ভেতরে কিন্তু রীতিমতো গৃহযুদ্ধের অবস্থা পরিণত হয়েছে এবং শাহবাজ শরীফ কোন দিক সামাল দেবে সেটাই এখন দেখার। স্বাভাবিকভাবেই তাকে বিশ্ব ব্যাংক এবং অন্যান্য দেশ আমেরিকার চীনের কাছে ওপর দ্বারস্থ হতে হচ্ছে এবং দরজায় কড়া নাড়তে হচ্ছে। একেবারেই সায়ন্ত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে, জানাচ্ছিলেন। এবার চোখ রাখবো সাইবার হানায় কিভাবে ফেল করলো পাকিস্তান সেই খবরে। হানা কোথায় আর দেবে? পাকিস্তানের তো পৃথিবীতে একটাই দেশ চোখে পড়ে হানা দেওয়ার জন্য, সেটা সাইবার হোক, সেনা হোক অথবা সন্ত্রাস হোক। ভারত ছিল টার্গেট, কিন্তু কি পেল পাকিস্তান? জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময়, সাইবার হানা দেওয়ার চেষ্টা তো করলো পাকিস্তান, কিন্তু ফেল করলো কিভাবে? দেখো, যে তথ্য উঠে আসছে সেই তথ্য কিন্তু আপাতভাবে এতদিন পর্যন্ত আমাদের কাছে অজানা ছিল। যে সময় অপারেশন সিঁদুর চলছিল, যে সময় সীমান্তে আমাদের নজর ছিল, যে সময় গোলাগুলি চলছিল রাতভর একেবারে আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর, ঠিক সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে লাগাতার ভারতের বিভিন্ন জায়গাতে সাইবার হানা চালানো হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র, প্রস্তাবিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর কথা বলছিলাম। যে খবর আসছে সেই খবর অনুযায়ী ভারতের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অচল করে দিতে, বিদ্যুৎ কেন্দ্রগুলিকে যে গ্রিড নিয়ন্ত্রণ করে সেই জায়গাতে যে ওয়েবসাইট রয়েছে বা যে সাইবার স্পেসে তার যে নিয়ন্ত্রণ রয়েছে সেই জায়গাকে টার্গেট করেছিল পাকিস্তান। আর সেখানে ভারতের যে আগে থেকে ইনস্টলড ফায়ারওয়াল রয়েছে তা প্রত্যেকটা আক্রমণকে প্রতিহত করে দেয়। কোথাও এক চুলো আঁচড় কাটতে পারেনি পাকিস্তান। অর্থাৎ তাদের মূল লক্ষ্য কী ছিল? যে সময় তারা ভারতের বিভিন্ন নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গোলাগুলি চালাচ্ছে, ঠিক সেই সময় ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অচল করে দেবে এবং ভারতের একটা বিস্তীর্ণ অংশকে সম্পূর্ণভাবে অন্ধকারে ডুবিয়ে দেবে। কিন্তু ভারতের যে ইনস্টল ফায়ারওয়াল তা কোনোভাবেই সে কাজ করতে দেয়নি, সমস্ত কিছু নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু এরপর ভারতের তরফ থেকে যাবতীয় যে এই যে পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, প্রত্যেকটা ক্ষেত্রে সাইবার সিকিউরিটি যাতে আরও কয়েক ধাপ বাড়ানো যায় তার জন্য পদক্ষেপ করা হচ্ছে এবং বিদেশ থেকে আমদানি করা যে সমস্ত জিনিস এই উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেখানে আবারও নতুন করে ডাবল চেক করার নির্দেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। অর্থাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের মতোই ভারতের সাইবার ডিফেন্স সিস্টেমেও পাকিস্তানকে কার্যত একটা অদৃশ্য S-400 এর মতো ওয়ালের মোকাবিলা করতে হয়েছে। ঠিক আকাশপথে যেরকম S-400 ছিল সেরকম সাইবার ডিফেন্সের জন্য যেন একটা S-400, অদৃশ্য S-400 ছিল, যা পাকিস্তানের যাবতীয় সাইবার হানাকে ব্যর্থ করে দিয়েছে। মনোহরলাল খাট্টার কেন্দ্রীয় মন্ত্রী, এ প্রসঙ্গে শুনে নেব তার বক্তব্য। सभी प्रोजेक्ट्स में हर प्रकार से सावधानी बरतने के लिए साइबर सिक्योरिटी का जो डिपार्टमेंट है इसको मजबूत कर रहे हैं और इसमें भी खास करके जो इम्पोर्टेड आइटम्स हैं जिन जिन प्रोजेक्ट्स में लगती हैं
उसके ऊपर विशेष ध्यान किया जा रहा है, क्योंकि कोई भी शरारत करके किसी प्रकार का साइबर अटैक वो कर सकता है। अभी आपकी जानकारी के लिए बता रहा हूं कि जो ऑपरेशन सिंदूर के समय बहुत बड़ी संख्या में और हमारे सारे सिस्टम पर अटैक हुए हैं, लेकिन साइबर सिक्योरिटी सिस्टम ऐसा मजबूत है कि हर एक अटैक को हमने उसको काउंटर किया है और किसी प्रकार को कोई नुकसान होने की बात ये न आई है, न कभी आने दी जाएगी। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। আমি সরাসরি চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, একদিকে পাকিস্তানের এই লাগাতার হামলার বিভিন্ন ব্যর্থ হামলার চেষ্টার খবর আমরা পাচ্ছি, সেগুলো সামনে আসছে, যেমন এই সাইবার হামলার একটা চেষ্টা ওই সময়টাতে আমরা দেখতে পেলাম, কিন্তু পাকিস্তানের ক্রমশ শুকিয়ে যাওয়া, আমি জমির কথা বলছি, সেটা দেখতে পাচ্ছিলাম আমরা, এবং সেটা আরও শুকিয়ে মরার উপক্রম হয়েছে ভারত যে প্রকল্পগুলো নিয়েছে, এবং সেটা আর অন্য কোথাও নয়, পাকিস্তানের সবথেকে বেশি চোখের বালি জম্মু কাশ্মীরেই। এই কূটনৈতিক যুদ্ধটা নিজের দেশের ভিতরে আমি আমার মতো করে উন্নয়ন করবো, কিন্তু তার ফল পাকিস্তানকে এমনভাবে ভুগতে হবে। এই যুদ্ধটা বোধহয় নতুন একটা কৌশল, এই কৌশলটা বোধহয় আমরা এতটা বেশিভাবে এর আগে কয়েক বছরে দেখি বা কয়েক দশকে দেখিনি, তাই না? একদম, এটা একটা হাইব্রিড ওয়ারফেয়ার বলতে পারি। আমাদের মিলিটারি ডেনোমিনেশন ইট ইজ অ্যান হাইব্রিড ওয়ারফেয়ার। যেমন সিন্ধু জল চুক্তি আমরা ইতিমধ্যে এটাকে বন্ধ করা হয়েছে, জল বন্ধ করা হয়েছে, এবং আমরা জানি এই আপনারা এক্ষুনি দেখালেন যে পাকিস্তানের দুটো প্রভিন্স পাঞ্জাব এবং সিন্ধ প্রভিন্স প্রায় শুকিয়ে যাবে যতক্ষণ ওরা অলরেডি 4টে চিঠি দিয়েছে, কাকুতি মিনতি করছে, বিভিন্ন জায়গায় ছুটছে যাতে এই চুক্তিটা আমরা মানি, যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ান অফ দ্য সিগনেটারি। তো সেখানে ভারত, যেটা আপনি বললেন, ভারত প্রথম নিজের ইন্টারেস্ট দেখবে। আমাদের পাশে তো কেউ দাঁড়ায়নি, আমরা নিজেদের লড়াই নিজেরা লড়ছি এবং 3 দশক 4 দশক ধরে লড়ছি। যে ডক্টরিং টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস করে গেছে, ভারত নিজে লড়াই নিজে লড়ছে। এই যেমন আপনি আরেকটা দিলেন যে সাইবার অ্যাটাক, আমি জানাতে চাই প্রায় 15 লক্ষ 15 লাখ সাইবার অ্যাটাক হয়েছিল যখন অপারেশন সিন্দুর চলছিল। আমরা সবাই টিভির পর্দায় অথবা যারা লড়াই করছিল সবাই সিন্দুর নিয়ে ব্যস্ত, 15 লক্ষ অ্যাটাক হয়েছিল এবং 7খানা গ্রুপ, আমি আপনাদের জানাতে চাই, যারা পাকিস্তান, বাংলাদেশ, মোরক্কো এবং মিডল ইস্ট এইখান থেকে অ্যাটাক করেছিল। তারা চেষ্টা করেছিল এই বিভিন্ন গ্রিডে অ্যাটাক করা, জলবন্টন যেখান থেকে সাইবারে ওখানে অ্যাটাক করা। কিছু মিউনিসিপাল কর্পোরেশন তো ডিফেন্স করতে পেরেছে। মুম্বাইতে, মহারাষ্ট্র একটা ছোট্ট মিউনিসিপ্যালিটিতে ডিফেন্স করেছে, শুধু এয়ারপোর্ট ট্রাই করেছিল, বিভিন্ন এয়ারপোর্ট, কিন্তু পারেনি। এবং কোন কোন কারা করেছিল আমি নাম বলতে চাই। APT 36 এটা পাক বেসড হ্যাকার গ্রুপ, পাক সাইবার ফোর্স, টিম ইনসেন্ট পিকে এটা বাংলাদেশ থেকে করেছিল। আমাদের সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী, আমাদের সঙ্গে থাকুন, তার কারণ পাকিস্তানের জঙ্গি যোগের যে ইতিহাস তার সঙ্গে ভবিষ্যৎটা আলাদা হতে পারে না। পাকিস্তান ওই বলে না কমনি নেই ছোড়তা হয়, পাকিস্তানকে জঙ্গিরা ছাড়ে না, জঙ্গিরাও পাকিস্তানকে ছাড়ে না। তারই আরেকটা বোধহয় উদাহরণ ব্রুকলিন, তাই না শুভজিৎ? একেবারেই তাই, একেবারেই। ব্রুকলিনের যে জঙ্গি হামলা আপনাদের মনে আছে, সেটার মধ্যেও পাকিস্তান যোগ পাওয়া গিয়েছে। পাক জঙ্গি যার নাম শাহজেব খান, তাকে কানাডা থেকে প্রত্যর্পণ করালো আমেরিকা। জঙ্গি সংগঠন আইএস এর সাহায্যে 2023 সালে ইহুদি সেন্টারে হামলার ছক কষে এই শাহজেব। 2024-এ কানাডায় গ্রেফতার করা হয় তাকে, শাহজেবকে। অবশেষে এই পাক জঙ্গিকে নিজেদের হাতে পেল আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা পোস্ট করে জানিয়েছেন FBI প্রধান, যার নাম কাশ পটেল। অন্যদিকে আরো একজনের মুখ পুড়েছে, সেটা ব্রিটেনে গিয়ে। তার নাম মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখাই করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রী নয়, ইউনুসের সঙ্গে ব্রিটেনের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী দেখা করেননি। এখনো পর্যন্ত 2টি আন্তর্জাতিক বিমান সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে। অন্যদিকে ইউনুস ব্রিটেনে পা রাখার পর থেকে বিক্ষোভ চলছে সেখানে। আরো একটা আপডেট, ব্রিটেনে গিয়ে চরম অস্বস্তির মুখে পড়তে হয়েছে মোহাম্মদ ইউনুসকে। তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিমানবন্দরে ব্রিটেন সরকারের কেউই ইউনুসকে স্বাগত জানাতে আসেননি। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয় তাকে। লন্ডনে নেমে ব্যাপক বিক্ষোভের মুখেও পড়তে হয় ইউনুসকে। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে আমি আরো একবার যাবো। দীপ্তাংশু বাবু, একটা বিষয় আপনি আমাকে বলুন যে এক্ষেত্রে এ ধরনের আচরণ, ইগনোরেন্স, এবং সেটা সব থেকে মানে ওই জ্বালা করে আর কি, সেটা একটা নতুন করে বার্তা তাকে দেওয়া, এবং এই ইগনোরেন্সটা দিয়ে এমন বার্তা তাকে দেওয়া হলো অনেকটা কনফিডেন্সকে
লুজ করে দেওয়া, কি বলবেন? আমি কার দুটো অনাথ বাচ্চা বলতে পারবো না, মার্কিন যুক্তরাষ্ট্র না চীন, পাকিস্তান আর বাংলাদেশ বিগত 10 মাস 11 মাস, তার আগে নিশ্চিতভাবে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রগতিশীল ছিল, কিন্তু 11 মাস বাংলাদেশে নিজের ধারা, নিজের পলিসি, নিজের জিওপলিটিক্যালি যে পজিশন কমপ্লিটলি চেঞ্জ করেছে এবং ভারত বিদ্বেষী, ভারতকে ভাঙার উত্তর পূর্ব 7টা রাজ্য, পশ্চিমবাংলায় যে বিভিন্ন বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে অথবা তাদের জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠনকে চাড়া দিয়ে উঠেছে এই মোহাম্মদ ইউনিস। আমি নিশ্চিত যে উনি ঠিক সঠিক যেখানে যেখানে উনি যাচ্ছেন, অবহেলা অবজ্ঞা এটাই ওনার পাওনা, এটা ওনার উচিত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভাবে কানাডার থেকে ধরে এনেছে, ওয়াক দ্য টক করা উচিত। আমরাও চাইছি অনেকদিন ধরে দাউদ ইব্রাহিম, কারণ পাকিস্তানকে একভাবে ওরাই চালায়, আমরা চাইছি মাসুদ আজহারকে, আমরা লাস্কেরে তো এবার হাফিজ সাইদকে চাইছি, এদেরও হাতে আমাদের হাতে তুলে দেওয়া দরকার। যেমন কানাডার থেকে নিয়ে যাচ্ছে, নিশ্চিতভাবে যারা জঙ্গির সঙ্গে লিপ্ত, জঙ্গি ঘটনার সঙ্গে জড়িত, তাদের যেমন বিচার হওয়া উচিত, আমেরিকা ঠিক করছে, মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে দাউদ, হাফিজ সাইদ এদেরও ভারতের হাতে তুলে দেওয়া। কারণ আমাদের কাছে বহু ইনভেস্টিগেশন বাকি আছে, যেটা আমাদের কাছে প্রুফ আছে যে 26/11 হোক, পাঠানকোট অ্যাটাক হোক, বিভিন্ন জায়গায় অথবা পেহেলগাঁও হোক, ধন্যবাদ কর্নেল চৌধুরী, ধন্যবাদ। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।